হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য আবেদন করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে, এবং লন্ডন থেকেও একটা করা হচ্ছে, সেটার সাথে আমিও জড়িত আছি। এবং আমেরিকা, কানাডা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। 1-2-3 মাসে এটা ইনভেস্টিগেশন শেষ করে এই আদালতের বিচারে তাকে মুখোমুখি করা যাবে। এটি একটা। আর আরেকটি হলো যে আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে একটু বলি, সেটা হলো যে শেখ হাসিনাকে এখন পর্যন্ত কোনো দেশ গ্রহণ করতে রাজি হচ্ছে না। এবং আপনার হয়তো খেয়াল আছে যে শেখ রেহানা কিন্তু 1 সপ্তাহ আগে বাংলাদেশ লিভ করেছিল। 1 সপ্তাহ না, 4-5 দিন আগে বাংলাদেশ লিভ করেছিল। উনি লন্ডন হয়ে উনি ভারতে অবস্থান করেছেন এবং ভারতের সাথে উনি নেগোসিয়েশন করেছে এবং ফাইনালি ভারত শেখ রেহানাকে বলেছে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তারা একটা এবং যারা পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যারা এই খুন খারাপির সাথে জড়িত, হত্যাযজ্ঞের সাথে জড়িত, ছাত্রলীগ, যুবলীগ এবং গুন্ডা লীগ যারা জড়িত, তারা যেন কোনোভাবে ইমিগ্রেশন ক্রস করতে না পারে। এবং এটা পুলিশের এডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ মনিরুল ইসলাম এবং তথা যেহেতু এটা কমান্ড করে আইজিপি, আমি ওনাদেরকে বলেছি। এবং প্রত্যেকটা ইমিগ্রেশনের চেক পয়েন্টে যে সমস্ত ওসি বা এএসপি বা এসপি দায়িত্বে আছে তাদেরকে বলেছি, আপনারা কোনোভাবে এই সমস্ত বিতর্কিত লোককে আপনারা ক্লিয়ারেন্স দিবেন না। যদি আপনারা ক্লিয়ারেন্স দেন তাহলে আপনাদেরও কিন্তু বিচারের মুখোমুখি করা হবে এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে তারা কিন্তু বিচারের মুখোমুখি আপনাদেরকে করবে এবং আমরা করতে বাধ্য করব। তো এর পরপরই আমি মাননীয় সেনাপ্রধানের বক্তব্য শুনলাম। তাই সেনাপ্রধানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার ধারণা যে আমার আর এই উদাত্ত আহ্বান না জানালেও পুলিশের আইজি বা এডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ, বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং র্যাবের ডিজি তথা ইমিগ্রেশন রিলেটেড যারা জড়িত আছে তারা অবশ্যই এটা সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো বিতর্কিত লোককে এখান থেকে ক্লিয়ারেন্স দিবে না আনলেস অন্তর্বর্তীকালীন সরকার যারা আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি ছাড়া। আর আরেকটি হলো যে আমাকে ওই অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি আপনার দর্শক শ্রোতাদেরকে আমি একটু বলি যে তাহলে শেখ হাসিনাকে যে পালিয়ে যেতে দেওয়া হলো, তাহলে শেখ হাসিনার কি বিচারের মুখোমুখি হবে না? আমি অবশ্য বলেছি যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়াটা ঠিক হয়েছে, কারণ শেখ হাসিনাকে পালিয়ে যেতে না দিলে শেখ হাসিনা পদত্যাগ করতেন না। কারণ শেখ হাসিনা এই কন্ডিশনে রাজি হয়েছে যে আমি পদত্যাগ করব, কিন্তু আমাকে পালিয়ে যেতে বা আমাকে এক্সিটে আপনাকে সহায়তা করতে হবে, আদালতে পদত্যাগ করবো না। তাহলে সেই ক্ষেত্রে যদি পদত্যাগ না করতো তাহলে আপনি আজকে বা কালকে আরো হত্যাযজ্ঞ হতো। সেক্ষেত্রে দেখা যেত যে 200-300-400 লোক মারা যেত। কারণ আমাদের যারা নিচের লেভেলে চাকরি করে বা জব করে এরা তো উপরের সিদ্ধান্তগুলো কি হচ্ছে, কারণ আমরা কিন্তু জানতাম, মানে অ্যাটলিস্ট আমি কিন্তু জানতাম, গত রাতেই জেনে গিয়েছিলাম যে শেখ হাসিনা পদত্যাগ করছে এবং সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ওয়ারাজ আমি আবার এক গোয়েন্দা সংস্থার, আমি নাম না বললাম, গোয়েন্দা সংস্থার মানে শীর্ষ লেভেলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি, আমি ওনার সাথে আলাপ করছিলাম রাত 2টায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কালকের আন্দোলনের খবর কি, কিন্তু সে বলছে যে স্যার কোনো সমস্যা নেই, আমরা এটাকে ডিসমেন্টেল করে দিব, এদেরকে তাড়াতেই দিব না। তাই বললাম যে এটা কিভাবে সম্ভব? বলে কোনো সম্ভব নয়, আমাদের তো প্রধানমন্ত্রী বলেছে 100-200-500 যা হত্যা করা লাগে ইউ ডু ইট। তার মানে গোয়েন্দা বাহিনীর সেকেন্ড এবং থার্ড ম্যান কিন্তু এই বিষয়টা জানেন না, কিন্তু গোয়েন্দা বাহিনীর যিনি 1 নাম্বার তিনি হয়তো বিষয়টা গতকালই জেনে গিয়েছেন, আমি নিজেও জানতাম। তো এখন সমস্যা হলো যে যদি ওনাকে এই এক্সিট না দেওয়া হতো তাহলে এই হত্যাযজ্ঞ হতো। এখন প্রশ্ন হচ্ছে, আপনার দর্শক শ্রোতারা হয়তো বলতে পারে তাহলে ব্যারিস্টার জিল্লুর রহমান কি শেখ হাসিনার পক্ষ নিলেন কিনা? না, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য আবেদন করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে এবং লন্ডন থেকেও একটা করা হচ্ছে, সেটার সাথে আমিও জড়িত আছি। এবং আমেরিকা, কানাডা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা লিমিটেশনটা হচ্ছে যে সাধারণত কোনো স্টেট ইনভলভ না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলাটা নিতে চায় না। কারণ এত সমস্যাটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত মামলা যদি গ্রহণ করে তাহলে এটা ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে যদি ওই স্টেট বা ওই সরকার যদি সহযোগিতা না করে তাহলে এই মামলাটা মানে তাদের জন্য এটা আগানো খুব ডিফিকাল্ট। যেমন এর আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে 2টা মামলা রুজু করা হয়েছিল, একটা জামায়াতের পক্ষ থেকে, ওই মামলাটা গ্রহণ করা হয় নাই, আরেকটি মামলা গ্রহণ করবে কি করবে না সেটা শুনানির অপেক্ষায় আছে। সেই ক্ষেত্রে আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশ সরকারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের এখানে কি গণহত্যা হয়েছে কিনা, বিশেষ করে
হেফাজতে হেফাজতে ইসলামের যে হত্যাকাণ্ড এবং দেলোয়ার হোসেন সাঈদের মামলা রায়ের পরে যে হত্যাযজ্ঞ এবং আমাদের 2014 এবং 15 সালে যে হত্যাযজ্ঞগুলো হয়েছিল, সেক্ষেত্রে আইনমন্ত্রী বারবার ডিনাই করেছে যে আমাদের এখানে এই ধরনের কোনো গণহত্যা বা জেনোসাইড হয় না। যেগুলো হয়েছে এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং আমরা এটা বিচারের মুখোমুখি করছি। এটা একটা ভালো খবর হচ্ছে, শেখ হাসিনা যদি পদত্যাগ করেছে, সে পালিয়ে গেলেও এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে, এই সরকার তখন এই আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহযোগিতা করবে এবং যে সমস্ত ভিডিও এভিডেন্স, যে সমস্ত সাক্ষী এবং যে সমস্ত সাক্ষীগণ আছে, তাহলে তাদের জন্য এটা খুব সহজ হবে এবং এটা দ্রুত 1-2-3 মাসে এটা ইনভেস্টিগেশন শেষ করে এই আদালতের বিচারে তাকে মুখোমুখি করা যাবে। এটি একটা। আর আরেকটি হলো যে আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে একটু বলি, সেটা হলো যে শেখ হাসিনাকে এখন পর্যন্ত কোনো দেশ গ্রহণ করতে রাজি হচ্ছে না এবং এই কারণে কিন্তু গত 4-5 দিন এখানে একটা বিষয় আমি আরেকটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে যাচ্ছি, যে বিষয়টা ধারণা করা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে চলে যায়, ভারত হয়তো বা তাকে আশ্রয় দিতে পারে বা তিনি ভারতে থাকতে পারেন। তো আন্তর্জাতিক আদালতে যে মামলা হচ্ছে সেখানে যদি তিনি ইনকেস ভারতে থাকেন, সেক্ষেত্রে বিচার করাটা পসিবল হবে? আচ্ছা, আপনাকে যেটা বলি যে এখন পর্যন্ত আমার কাছে যে নিউজ, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কোনো দেশ এখনো পর্যন্ত গ্রহণ করতে রাজি হয় না, কারণ সে জেনোসাইড এবং এই হত্যাকাণ্ডের কারণে সকল দেশ এটা রিফিউজ করেছে। রিফিউজ করার কারণে যে গত 4-5 দিন মানে গত 4-5 দিন আগেই কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে তিনি পদত্যাগ করবেন এবং ভারত তার কাছ থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল যে আপনি পদত্যাগ করেন। কিন্তু এই যে 4-5 দিন সময়টা আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের যে সমস্ত কর্মকাণ্ড দিয়েছে, যে প্রোগ্রামগুলো দিয়েছে, সম্ভবত আপনার টক শোতেও কিন্তু আমি বলেছিলাম যে তারা দে আর কিলিং টাইম, দে আর গেইনিং টাইম, এবং তারা শেখ হাসিনা ইনডাইরেক্টলি তার নেতা কর্মীদেরকে বলার চেষ্টা করছে তোমরা যে যেভাবে পারো পালিয়ে যাও। এখন শেখ হাসিনার পক্ষে তো আর সবার সাথে কমিউনিকেট করা সম্ভব নয়, আর শেখ হাসিনা যদি গ্লুমি মুখ দিয়ে কথা বলে তাহলে তো বিশাল হত্যাযজ্ঞ হয়ে যাবে। এই সমস্ত কারণে, এই নেগোসিয়েশনের কারণে, এবং এই নেগোসিয়েশনটা মূলত করেছে ভারত। এবং আপনার হয়তো খেয়াল আছে যে শেখ রেহানা কিন্তু 1 সপ্তাহ আগে বাংলাদেশ লিভ করেছিল, 1 সপ্তাহ না 4-5 দিন আগে বাংলাদেশ লিভ করেছিল। উনি লন্ডন হয়ে উনি ভারতে অবস্থান করেছে এবং ভারতের সাথে উনি নেগোসিয়েশন করেছে এবং ফাইনালি ভারত শেখ রেহানাকে বলেছে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এবং শেখ রেহানা গতকাল ওই যে রাতে মানে গতকাল বিকালে কিন্তু আবার এসে শেখ হাসিনাকে ফাইনালি বলেছে যে গেম ইজ ওভার, এখন তোমাকে পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নাই। এবং রাতেই সিদ্ধান্ত হয়েছে বা হয়েছিল যে উনি পদত্যাগ করছেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে উনি মানে আমি আপনাকে মানে আমার যেটা ধারণা যে ভারত তাকেও আশ্রয় দিবে না, মানে ভারতকে এখন ট্রানজিট হিসেবে রেখেছে। উনি পালিয়ে ভারতে গিয়েছে, ভারত এখনো এই নেগোসিয়েশনটা ফাইনাল হয়নি, অথবা যদি ফাইনাল হয়ে থাকে তাহলে ভারতকে ট্রানজিট হিসেবে যে দেশে ওনাকে আশ্রয় দিতে চাওয়া হয়েছে ওই দেশে হয়তো পাঠিয়ে দেবে। কারণ ভারত এইটা আশ্রয় তাকে দিবে না হলো এই কারণে, ভারতের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, ভারতের অনেক ইনভেস্টমেন্ট আছে, ভারতের অনেক নাগরিক কিন্তু এখানে চাকরি করে, এবং ভারত যেহেতু আমাদের প্রতিবেশী এবং ভারতের সাথে আমাদের জিও পলিটিক্যাল অনেক ইস্যু আছে, ওই ক্ষেত্রে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় এই মুহূর্তে, তাহলে 18 কোটি জনগণ ইনক্লুডিং আওয়ামী লেসপেন্সার তারা কিন্তু এখন বাঁচার জন্য কিন্তু শেখ হাসিনার এগেনস্টে কথা বলবে এবং তারা কিন্তু জনগণের সাথে মিশে যাবার চেষ্টা করবে। তাহলে সেই ক্ষেত্রে ভারত এই রিস্ক নিবে না যে একটা পচা মাল, একটা রদ্দি মাল যে পলিটিক্যালি ডেথ, ক্লিনিক্যালি ডেথ, তাকে আশ্রয় দিয়ে এখন ভারত এই 18 কোটি জনগণের এগেনস্টে যাবে না বা মুখোমুখি হতে চাবে না। হয়তো ভারত এটা ব্যবস্থা করে যে কোনো একটা থার্ড কান্ট্রিতে তাকে পাঠিয়ে দিবে। ওই নেগোসিয়েশনটা ফাইনাল হয়েছে কিনা আমি এটা নিশ্চিত করে বলতে পারছি না। আর এটি হলো। আর দুই হলো, এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, অথবা ক্যাপ্টেন মারুফ আমাকে হয়তো মারুফ রাজু হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে অন্য যে সমস্ত লেসপেন্সাররা অপরাধ করেছে, বিশেষ করে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ইভেন আমাদের জুডিশিয়ারির বিচারকগণও কিন্তু অপরাধ করেছে, কারণ তারা কিন্তু গায়েবী মামলায় কিন্তু সাজা প্রদান করেছে। এবং আমি আপনার টকশোতে বলেছি, বিভিন্ন টকশোতে বলেছি যে বিচারকরা শুধুমাত্র 2 ক্ষেত্রে ইমিউন। বিচারকরা যদি তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এবং যদি সে সরল বিশ্বাসে কাজ করে, যদি সে জাজমেন্ট প্রদান করে থাকে, অথবা জামিন অথবা বেইল বা রিমান্ড এই কাজগুলো যদি করে থাকে, সেটা ইমিউনিটি দেওয়া আছে। বাদ বাকি ক্ষেত্রে তার এই কাজগুলো কিন্তু ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন বেগম জিয়ার মামলার যে বিচারক সাজা প্রদান করেছিল 5 ইয়ার্স,
ওনার নাম সম্ভবত ডক্টর হাফিজুর রহমান, উনি এখন হাইকোর্টের বিচারপতি অথবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি। এর পরবর্তীতে এই যে উনি যে একটা মিথ্যা মামলার উপর সাজা প্রদান করলেন, এটা কিন্তু ওনাকেও কিন্তু ফৌজদারি অপরাধে তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা যাবে এবং তাকেও বিচারের মুখোমুখি হতে পারে। তো এখন যে প্রশ্নটা আসতে পারে যে তাহলে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবি বা জুডিশিয়ারি যে অপরাধগুলো করেছে, তাহলে তাদের বিচারের প্রক্রিয়াটা কি হবে? তাদের বিচারের প্রক্রিয়াটা হবে সেনাপ্রধান যেহেতু ভাষণ দিয়েছেন বা বলেছেন, যে তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে তাদেরকে আটকে দেওয়া হবে এবং অনেকেই তারা জনতার কাছে ধরা পড়বে এবং জনতার কাছে ধরা পড়ে পুলিশে হয়তো সোপর্দ করা হবে। ওই ক্ষেত্রে আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এবং এই আইনের অধীনে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং জামাত এবং বিএনপি নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। কেন? যে তারা সুপারভাইজার বা তারা কমান্ডার লেভেলে ছিল, সুপ্রিয়ার রেসপন্সিবিলিটির কারণে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যারা কমান্ডার লেভেলে ছিল, ধরেন আমার সাবেক যে সমস্ত পুলিশের আইজিগণ ছিল, যারা এই সমস্ত বিতর্কিত কর্মকাণ্ড করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, হত্যাযজ্ঞের সাথে লিপ্ত ছিল, অথবা ডিএমপির কমিশনার অথবা ডিবি হারুন অথবা এডিশনাল আইজি স্পেশাল ব্রাঞ্চ মনিরুল ইসলাম অথবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সমস্ত লেফটেন্যান্ট কর্নেল বা যে সমস্ত এডিশনাল ডিআইজি বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এদেরকে একটা ক্লাসিফাই করে এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বিচারক পরিবর্তন করে এদেরকে ট্রায়াল করা যাবে এবং এই ট্রায়ালটা 3 থেকে 6 মাসে শেষ করে তাদেরকে বিভিন্ন দণ্ড প্রদান করা যাবে। ইভেন তাদের যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড দেওয়া যাবে এবং এই টোটাল প্রক্রিয়াটা শেষ করতে আমার ধারণা 6 মাসের বেশি লাগবে না, কারণ এগুলো এভিডেন্স সবই আছে, সাক্ষ্য আছে। একইভাবে যদি সবাইকে তো যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যাবে না, কারণ সেখানে এত বিচারক নাই। ওই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে দ্রুত বিচার আদালত আছে, যে আদালতে আইনেই বলে দেওয়া আছে যে 6 মাসের ভিতর বিচার কার্য সম্পন্ন করতে হবে। যেমন বিডিআর ইনসিডেন্টে যে সমস্ত বিদ্রোহীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাদেরকে দ্রুত বিচার আদালতে বিচার করা হয়েছে। ওখানেও কিন্তু আইনে বলা আছে যে 6 মাসে বিচার কার্য সম্পন্ন করতে হবে। ওই ক্ষেত্রে হয়তো হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে যদি তারা যায়, টোটাল প্রক্রিয়া হয়তো 9 মাস থেকে 1 বছর লাগতে পারে, লেগে তাদেরও সাজা প্রদান করে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড সহ বিভিন্ন দণ্ড প্রদান করা যাবে। আর যারা ছোটখাটো অপরাধ করেছেন, যেগুলো চাকরি যেটা মিসকন্ডাক্ট হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সার্ভিস রুলস আছে, বিধি আছে, এগুলোতে তারা সার্ভিস রুলসের অধীনে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে।